জানতে হবে। হোক তদন্ত, যদি পুলিশ পারে খুনিকে বের করে শাস্তি দিক, সমস্যা কি? আপনার বাবা কল দিয়েছিল, বললো গোডাউনে একবার গিয়ে মালামাল চেক করতে। আর কয়দিক দেখবো বল? আগে অফিসে চল, এরপর গোডাউনে। নাকিবের কথা মতো হাসান অফিসের দিকে যায়। জ্যাম না থাকায় পৌঁছাতে সময় লাগে না। অফিসের সামনে এসে গাড়ি থামায় হাসান। বিল্ডিংয়ের নিচে পুলিশের গাড়ি দেখে হাসান বিরক্ত হয়। দেখেন ভাই, বলার আগেই অফিসে হাজির শালারা। নাকিব কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে হেঁটে যায়। হাসান গাড়ি পার্ক করতে যায়। আরে মিস্টার নাকিব মুন্সিফ শেখ, কি অবস্থা? জি ভালো, আপনি অফিসার রাহুল? হ্যাঁ, কিন্তু চিনলেন কিভাবে? ওই রাতে আমাদের দেখা হয়েছিল, আপনি ভুলে গেলেও আমার মনে আছে। আরে হ্যাঁ, আপনি আপনার প্রেমিকাকে নিয়ে যাচ্ছিলেন। আপনার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো। অফিসের ভেতরে গিয়ে তাহলে আমরা কথা বলি। অবশ্যই, চলুন। নাকিব আর রুহুল অফিসের বিল্ডিংয়ে প্রবেশ করে পিছন পিছন হাসানও আসে। অফিসের রুমে প্রবেশ করে নাকিব নিজের আসনে বসে। রুহুলও তার বিপরীতে থাকা চেয়ারে বসে। আমার হাতে 10 মিনিট ফ্রি সময় আছে, এই সময়ের মধ্যে আপনি যা যা জানতে চান জিজ্ঞেস করতে পারেন, তবে যেটা জানতে এসেছেন এর বাহিরে অন্য প্রশ্ন করবেন না। 10 মিনিটে হয়ে যাবে যদি আপনি সব প্রশ্নের সঠিক উত্তর দেন। সময় নষ্ট না করে প্রশ্ন শুরু করেন। আপনি আমজাদ হোসেনের সাথে হোটেলে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ, তবে এমপি সাহেব ব্যস্ত থাকায় তার হয়ে আমি গিয়ে কথা বলেছিলাম। কোন বিষয়ে? দুঃখিত, সেই তথ্যটা আমি আপনাকে দিতে পারবো না, এতে আমানতের খেয়ানত হবে। খুনের দিন আপনি কি কি করেছেন, মানে ওই সময়টা কোথায় ছিলেন? আমি এলাকায় ছিলাম, এরপর অফিসে এসেছিলাম বিজনেস মিটিংয়ে। এ বিষয়ে সকল ডকুমেন্ট হাসানের থেকে নিয়ে নেবেন। আপনার প্রেমিকার কি খবর? অফিসার রুহুল, আমি আগেই বলেছি, যা জানতে এসেছেন তার বাহিরে প্রশ্ন করবেন না। আমার মনে হয় না আর কোনো তথ্য আমি আপনাকে দিতে পারবো। এক্সকিউজ মি। কথাগুলো বলে নাকিব চেয়ার থেকে উঠে যায়। কিন্তু 10 মিনিট তো শেষ হয়নি। ব্যক্তিগত প্রশ্ন করাতে সময় কেটে নেওয়া হয়েছে। কথাটা বলে নাকিব অফিস রুম থেকে বেরিয়ে যায়। দুই ভাই দুই মেরুর, ইন্টারেস্টিং। তোহফা লিজার সাথে দুপুরে রান্না সেরে গোসল করে নেয়। জোহরের নামাজ আদায় করে খুশি বেগমের রুমে গিয়ে দেখে তার কী অবস্থা। টেবিলে নামির, তোহফা, নিশাত, পারবিন শেখ একত্রে খায়। যদিও পারবিন বলেছে খুশি বেগম অসুস্থ, তাই সে বাধ্য হয়ে তোহফার রান্না খাচ্ছে। বিকাল হওয়ার পূর্বেই তোহফা টিউশন পড়াতে বের হয়। টিউশন পড়ানো শেষ করে বাড়ি ফিরে রাত 8টার দিকে। বাড়ি ফিরে পারবিন শেখের জন্য চা বানিয়ে লিজার কাছে দিয়ে রুমে চলে যায় বিশ্রাম করতে। ক্লান্ত শরীরে বিছানায় শুতেই তোহফার চোখ জোড়া লেগে যায়। হঠাৎ শব্দে তোহফার ঘুম ভেঙে যায়। শোয়া থেকে বিছানায় উঠে বসে। বাহির থেকে চেঁচামেচির আওয়াজ আসলে তোহফা গায়ে ওড়না জড়িয়ে রুম থেকে বের হয়। তোহফা রুম থেকে বেরিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে যায়। নিশাত তড়িঘড়ি করে রান্নাঘরের পাশের রুম থেকে বের হয়। কি হয়েছে নিশাত, শব্দ কিসের? তোহফা নিশাতকে জিজ্ঞেস করে। খুশি খালার অবস্থা ভালো না, ডক্টরকে কল দিতে হবে। নিশাত জবাব দেয়। কি বলো? আমি তো কিছুক্ষণ আগে দেখলাম জ্বর কমেছে। তোহফা কথাটা বলে রুমের ভেতরে দৌড়ে যায়। লিজা খুশি বেগমের পাশে বসে কাঁদছে। পারভিন শেখ খুশি বেগমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, নামেরও পাশেই বসা। লিজা খালার কি হয়েছে? খালা জ্ঞান ফিরছে না সেই কখন থেকে। ওনাকে হসপিটালে নিতে হবে, এভাবে থাকলে বড় দুর্ঘটনা ঘটবে। নিশার ডাক্তারকে কল দিতে গেল। ডক্টর এসে কিছু করতে পারবে না। নামির, তুমি গাড়ির ব্যবস্থা করো, এক্ষুনি ওনাকে হসপিটালে নিতে হবে। আমি ডক্টরকে কল দিয়েছি, উনি বলেছে হাসপাতালে নিতে। নিশাত রুমে প্রবেশ করে বলে। নিশাতের কথা শুনে নামির উঠে বাহিরে যায়। নামির হয়ে গেল, গাড়ি বের করতে গেল। কিন্তু গাড়ি পর্যন্ত খালাকে কিভাবে নিব? আমরা তিনজন তো খালাকে মনে হয় না তুলতে পারবো। তুমি একজন গার্ডকে ডেকে আনো, সে সাহায্য করবে। তোহফার কথায় নিশাত চলে যায় গার্ডকে ডাকতে। পারভিন সে কিছু না বলে চুপ করে আছে। একটু পর নামির আসে, সাথে একজন গার্ড আসে। গার্ড এসে খুশি বেগমকে কোলে তুলে নিয়ে যায়। লিজা, তুমিও চলো, যদি থাকতে হয় তাহলে তোমাকেও লাগবে। লিজা পারভিন শেখের দিকে তাকায় অনুমতির জন্য। পারভিন তাকিয়ে বুঝতে পারে বিষয়টা। যা জলদি, আর আমাকে কল দিয়ে জানাবি কি অবস্থা। নাকিব লিজা বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে। নিশাত আগে থেকেই গাড়িতে বসেছিল। তোহফা গাড়ির বাহিরেই দাঁড়িয়েছিল। ভাবি, তোমাকে কল দিয়ে আপডেট জানাবো। তুমি নিজের ঘরে না হলে মায়ের রুমে থাকো, যতক্ষণ না মেজো ভাই ফিরে। রুমে থাকলে দরজা আটকে বসে থাকবা। নামির তোহফাকে আদেশের স্বরে বলে। নামিরের কথায় তোহফা মাথা নাড়ায়। ঠিক আছে মিস্টার নামির, আপনার কথা তোরফা অক্ষরে অক্ষরে পালন করবে। আপনি শুধু ওদের নিয়ে সাবধানে যাবেন। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়।
দারোয়ান গেট খুলে দিলে গাড়িটা বেরিয়ে যায়। তোহফা সেদিকে তাকিয়ে এরপর বাড়ির ভেতরে চলে আসে। নিচতলায় পারভিন শেখকে না পেয়ে তার রুমের দিকে যায়। রুমের টিভিতে নাটক দেখায় ব্যস্ত ছিল পারভিন শেখ। আপনার কিছু লাগবে? রুমের দরজায় দাঁড়িয়ে তোহফা জিজ্ঞেস করে। না কিছু লাগবে না। একটু চা করে দিব? দুধ চা কিংবা আদা চা? না কিছু লাগবে না, বললাম না। কিছু লাগলে আমাকে ডাক দেবেন, আমি আমার রুমেই আছি। ঘন্টা খানেক পর পারভিন শেখের চা খেতে ইচ্ছে হয়, কিন্তু তোহফাকে ডাকতে চায় না সে। বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়। পুরো বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ আছে বোঝার উপায় নেই। সিঁড়ি বেয়ে নিচে নেমে তোহফার রুমের সামনে গিয়ে দেখে দরজা আটকানো। কিভাবে তোহফাকে ডেকে চা বানিয়ে দিতে বলবে বুঝতে পারে না পারভিন শেখ। একবার চিন্তা করে নিচে বানিয়ে নিবে, পরে সকালের কথা চিন্তা করে দরজায় নক করে। পরপর কয়েকবার দরজায় নক করতেই তোহফা দরজা খুলে। আরে আপনি, কিছু লাগবে আপনার? তোহফা পারভিন শেখকে প্রশ্ন করে। না মানে দেখতে আসলাম তুমি ঠিক আছো কি না, দেখা হয়ে গেছে, চলে যাচ্ছি। আপনি উপরে গিয়ে বসেন, আমি চা বানিয়ে আছি। পারভিন শেখ থতমত খায় তোহফার কথা শুনে। না চা লাগবে না। ঠিক আছে, আপনি রুমে যান। তোহফার কথা শুনে পারভিন শেখ সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। পারভিন শেখ যেতেই তোহফা হেসে দেয়। সে বুঝতে পেরেছে কেন পারভিন শেখ নিচে এসেছে। চুলগুলো হাত খোপা করে তোহফা রান্নাঘরে যায়। চায়ের দুধ চুলায় বসিয়ে চা পাতা আর চিনি নামিয়ে রাখে তোহফা। দুধটা গরম হলে চায়ের পাতা ঢেলে দেয়। কি করছো এখানে একা একা? কারো শান্ত গলায় করা প্রশ্ন শুনে রান্নাঘরের দরজা দিকে তাকায় তোহফা। নাকিব দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজার সামনে। চা বানাচ্ছি আপনার মায়ের জন্য। তোহফা তুতলিয়ে উত্তর দেয়। তোতলাচ্ছ কেন? আমি তো সাধারণ একটা প্রশ্ন করলাম। না মানে আপনি হুটহাট সামনে চলে আসেন, আমি অপ্রস্তুত থাকি, মানে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। নাকিব তোহফার দিকে তাকিয়ে আছে, তার মধ্যে নেই কোনো ভাবান্তর। তোহফা বুঝতে পারে সে কথায় কথায় উল্টোপাল্টা কথা বলে ফেলেছে। কফিটাও একবারে বানিয়ে ফেলো। এখনই খাবেন? রাতের খাবার খাওয়ার পর খান, ভালো লাগবে। চা হয়েছে? না, আর একটু সময় লাগবে। ঠিক আছে বানাও, আমি আছি। তোহফা বুঝে নাকিব এখন এখানেই দাঁড়িয়ে থাকবে। সেও কথা না বাড়িয়ে চুলার সামনে দাঁড়িয়ে থাকে আর চোখে নাকিবের দিকে তাকায়। এভাবে তাকালে চোখ খুলে ফ্লোরে গড়াগড়ি খাবে। তাকাতে হলে সরাসরি তাকাও। নাকিবের মুখে এমন কথা শুনে তোহফা লজ্জায় আর তাকায় না। চা হয়ে আসলে কাপে ঢেলে হাঁটা দেয়। মাকে চা দিয়ে টেবিলে খাবার দাও, আমি খেয়ে ঘুমাবো। তোহফা মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে দোতলায় যায়। রুমে গিয়ে পারভিন শেখের হাতে চায়ের কাপটা দিলে সে অবাক হয়ে তাকায়। আপনার মেজো ছেলে ফিরেছে, ওনাকে এখন খেতে দিতে বলেছে। আপনাকেও কি খেতে দিব? তোহফা পারভিন শেখকে জিজ্ঞেস করে। না ওকে খেতে দাও, আর তুমিও খেয়ে ঘুমিও। আমি এখন খাবো না। নামিরের বাবা ফিরলে ওনার সাথে খাবো। নামির নিশাত হাসপাতাল থেকে ফেরেনি? না, এখনো আসেনি। ঠিক আছে, আসলে আমার রুমে আসতে বলবা। পারভিন শেখের কাছ থেকে জবাব পেয়ে তোহফা রুম থেকে বেরিয়ে যায়। পারভিন শেখ চায়ের কাপে চুমুক দিয়ে টিভি দেখাতে মনোযোগ দেয়। নিচে নেমে টেবিলে খাবারগুলো এনে রাখে তোহফা। সব রেডি করে তোহফা চেয়ারে বসে। তখনই নামির এসে চেয়ার টেনে বসে। একটা গ্লাসে পানি ঢেলে নামিরের দিকে এগিয়ে দেয় তোহফা। নামির হাত বাড়িয়ে গ্লাসটা নেয়। খালার কি অবস্থা এখন? এখন ভালো সেলাইন দেওয়া হয়েছে। আজকে রাতটা হাসপাতালে থাকতে বলা হয়েছে। নিশাত কোথায়? রুমে গেল ফ্রেশ হতে। লিজা কি একা পারবে খালার খেয়াল রাখতে? হাসান ভাই হাসপাতালে গিয়েছিল, উনি আছেন এখন সেখানে, তাই তো আমরা চলে আসলাম। মেজো ভাই বাসায় ফিরছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই। তুমিও হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। নিশাতকে ডাক দিও। আচ্ছা। নামির চেয়ার ছেড়ে উঠে নিজের রুমের দিকে যায়। তোহফা রান্নাঘরে গিয়ে টুকটাক কাজ সেরে নেয়। নতুন ভাবি কই তুমি? নিশাত খাবারের টেবিলে বসে তোহফাকে ডাক দেয়। এই তো আসছি। আর তোহফা রান্নাঘর থেকে জবাব দেয়। তোহফা হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে খাবারের টেবিলের কাছে আসে। টেবিলে নিশাত আর নাকিব বসা। তোহফা এসে দুজনের জন্য খাবার বেড়ে দেয়। ভাইকে খাবার দিয়ে তুমি বসো, আমি নিয়ে নিচ্ছি। আরে না, আমি দিচ্ছি তো। না ভাবি, এমনিতেই সারাদিন আজকে তুমি অনেক কাজ করেছো, এইটুকু আমি করতে পারবো। নাকিব ফোন হাতে কিছু দেখাই ব্যস্ত ছিল। ননদ ভাবির কথা শুনে নিজের প্লেটের দিকে তাকায়। তোহফা তার প্লেটে খালি ভাত দিয়ে নিশাতের প্লেটে তরকারি সব দিচ্ছে, আর নিশাত না করছে দিতে। আমার প্লেটে কি একটু তরকারি দেওয়া যায়? আমাকে একটু তরকারি দিয়ে তোমরা তোমাদের মতো বিনিময়ে চলমান রাখো, সমস্যা নেই। নাকিবের কথা শুনে তোহফা লজ্জা পায়। হ্যাঁ, দিচ্ছি এক্ষুনি। বাটি থেকে তরকারি তুলে নাকিবকে দেয় তোহফা।
আলাদা ছোট বাটিতে অন্যান্য তরকারিও বেড়ে নাকিবের সামনে দেয়, যেন তার খেতে সমস্যা না হয়। নাকিব খেতে শুরু করলে তোহফা নিজের জন্য খাবার বাড়ে। পরি খেতে দাও আমাকে। নামির এসে তোহফার পাশের চেয়ারে বসে বলে। তোহফা নিজের জন্য বাড়া খাবারটা নামিরকে খেতে দেয়। বিষয়টা নাকিবের দৃষ্টি এড়ায় না। তোমার মতো একটা রূপে গুণে অনন্য বউ পেলে আর কিছু লাগবে না আমার। নামিরের কথা শুনে তোহফাও হাসি দেয়। নাকিব খাওয়ার রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে নামিরের দিকে তাকায়। নামির সেটা দেখেও না দেখার ভান করে। সকলের খাওয়া শেষ হলে তোহফা সব গুছিয়ে রান্নাঘরে গিয়ে রাখে। ভাবি, তোমার সাহায্য লাগবে? নিশাত রান্নাঘরে এসে তোহফাকে জিজ্ঞেস করে। আপাতত লাগবে না, তোমার মায়ের সাথে একবার দেখা করো, উনি বলেছিলেন তোমাকে আর নামিরকে যেতে। ঠিক আছে, যাচ্ছি। নিশাত রান্নাঘর থেকে চলে গেলে চুলায় কফি বসায় তোহফা। কফি বানানো শেষ হলে সেটা মগে ঢেলে নিয়ে রান্নাঘর থেকে বের হয়। সিঁড়ি বেয়ে উঠছিল তোহফা, তখন পিছন থেকে কারো ডাকের শব্দ পেয়ে পিছন ফিরে তাকায়। মুশতাক সিঁড়ির সামনে দাঁড়িয়ে তোহফার দিকে তাকিয়ে হাসছিল। তোহফা বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠে চলে যেতে নিলে মুশতাক দ্রুত সিঁড়ি বেয়ে এসে তোহফার পথ আটকায়। সরুন ভাইয়া, শুধু শুধু ঝামেলা পাকাবেন না। মাঝে মাঝে এমন চা কফি নিয়ে আমার রুমে আসলেও হতে পারো। তোমার হাতে খালি পানি খেতেও আমার ভালো লাগে। সেই পানিতে একটু ইঁদুর মারার ওষুধ দিয়ে দিলে আরও ভালো লাগবে। তবে শকুনের উপর ইঁদুরের বিষ কাজ করবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। নাকিবের গলা পেয়ে মুশতাক ভোরকে পিছনে তাকায়। নাকিব নিজের রুমের দরজার সামনে বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তোহফা মুশতাককে পাশ কাটিয়ে নাকিবের রুমের দিকে যায়। নাকিব দরজা থেকে সরে তোহফাকে ভেতরে প্রবেশ করতে দেয়। তোহফা রুমের ভেতরে চলে যায়। কি যাতা বলছিস? সামান্য পানি খেতে চেয়েছি তা তো সমস্যা। তোর বউয়ের হাতে আমি কিছুই খাবো না, যত সব। কথাটা বলে মুশতাক গটগট করে হেঁটে নিজের রুমের দিকে যায়। নাকিবও দ্রুত হেঁটে মুশতাকের রুমের সামনে যায়। আমার স্ত্রীর থেকে দূরে থাকুন, না হলে বাকিটা আশা করি বলতে হবে না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি হুমকি দেই না, জানিনি তো, আমি করে দেখাই। ঠান্ডা গলায় কথাটা বলে নাকিব হেঁটে নিজের রুমে চলে যায়। ভাইয়ের সাথে সত্যতার পরিণাম বুঝবি। তাতে দাঁত চেপে মুশতাক বিড়বিড় করে বলে। রুমে এসে দরজা লাগিয়ে নাকিব বারান্দায় যায়। তোহফা চোখ জোড়া বন্ধ করে বারান্দায় দাঁড়িয়েছিল। বাহির থেকে আসা ঠান্ডা বাতাসে তোহফার বেশ লাগছে। নাকিব চেয়ারে বসে কফির মগটা হাতে তুলে নেয়। তোমার গ্র্যাজুয়েশন কত বছর আগে শেষ করেছো? নাকিবের প্রশ্ন শুনে তোহফা চোখ খুলে পিছন ফিরে নাকিবের দিকে তাকায়। এই তো গত বছর। কোন বিষয়ে গ্র্যাজুয়েট তুমি? পলিটিক্যাল সায়েন্স। এরপর কি চিন্তা করেছো, মাস্টার্স করবা না? গ্র্যাজুয়েট হলেই তো পড়াশোনা শেষ না। যতদূর পড়তে চাও আমার আপত্তি নেই। এই বছর তো মাস্টার্সের ভর্তি চলে গেছে, পরের বছর তাহলে চেষ্টা করি। তুমি চাইলে এখনই ভর্তি করিয়ে দিতে পারি। কিভাবে? মানে এখন তো প্রাইভেটেও নেবে না? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার কাগজপত্রগুলো দিও। আপাতত থাকে বছরটা, পরের বছর না হয় ভর্তি হব। তোহফার কথা শুনে নাকিব চোখ তুলে তাকায়। ফাঁকিবাজ মেয়ে, এত ফাঁকিবাজ হয়ে কিভাবে স্টুডেন্ট পড়াও? তোমার স্টুডেন্টরাও নিশ্চয়ই তোমার মতোই ফাঁকিবাজ। মোটেও না, আমি বাচ্চাদের খুব যত্ন করে পড়াই, আর যাদের পড়াই তারা অনেক ভালো রেজাল্ট করে। বাচ্চা বলতে কোন কোন ক্লাসের স্টুডেন্ট পড়াও? ক্লাস 9, 10 আর 7। এরা বাচ্চা? হ্যাঁ, বাচ্চাই তো। তাহলে যারা 1-2-তে পড়ে তারা কি? তারা শিশু। তোহফার কাছ থেকে এমন উত্তর পেয়ে নাকিব তোহফার দিকে তাকিয়ে থাকে। ওইভাবে কি দেখছেন? তোমাকে দেখে বোঝার চেষ্টা করছি তোমার মাথায় ব্রেন আছে নাকি হারিয়ে ফেলেছো। তোহফা মুখ কালো করে বারান্দা থেকে যেতে নেয়। নিশাত আর নামিরকে 1 তারিখ থেকে পড়াবা, আশা করি তুমি পড়াতে পারবা। কিন্তু ওদের সাবজেক্ট তো আলাদা। নিশাত মানবিকে পড়ছে, সেখানে যে বিষয়গুলো তুমি কমফোর্ট সেগুলো পড়িও, আর নামিরকে বিজ্ঞানের বিষয়গুলো বাদে বাকিগুলো পড়িও। আচ্ছা, চেষ্টা করব। কথাটা বলে তোহফা যেতে নেয়। কোথায় যাচ্ছ? রুমে যাচ্ছি শুতে। এই রুমে কিন্তু ডাবল বেড আছে, চাইলে এখানেই ঘুমাতে পারো। না না, আমি আমার রুমেই ঠিক আছি। নাকিব কিছু বলতে চাইছিল, তখনই তার ফোন বেজে ওঠে। তোহফা হেঁটে দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। তোহফা যেতেই নাকিব কলটা রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। রুমে এসে দরজা লাগিয়ে তোহফা নিজের কাগজপত্র নিয়ে বসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তোহফা রান্নাঘরে গিয়ে সকলের জন্য নাস্তা বানাতে শুরু করে। যেহেতু লিজা হাসপাতালে, তোহফা একা একা সব করতে থাকে। পারভিন শেখ রান্নাঘরে এসে দেখে তোহফা রুটি বেলছে। রুটিগুলো দাও, আমি ভেজে দিচ্ছি। তোহফা মুখ তুলে পারভিন শেখকে দেখে চমকায়। আমি করতে পারবো।
তোমাকে জিজ্ঞেস করছি নাকি? দাও এদিকে। পারভিন শেখের ধমকে তোহফা রুটিগুলো তার হাতে দেয়। পারভিন শেখ একে একে রুটিগুলো ভাজতে থাকে। দুজনে মিলে সকালের নাস্তা বানিয়ে ফেলে। সকালে নাস্তা খাওয়া শেষ করে যে যার কাজে চলে যায়। বাড়িতে শুধু রয়েছে তোহফা আর পারভিন শেখ। বেলা 12টার দিকে খুশি বেগম আর লিজাকে নিয়ে হাসান হাসপাতাল থেকে বাড়িতে ফেরত আসে। লিজা খুশি বেগমকে নিয়ে গিয়ে রুমে শোয়ায়। সারা রাত হাসপাতালে জেগে থাকায় লিজা বেশ ক্লান্ত, তাই তোহফা তাকে খাইয়ে বিশ্রাম করতে পাঠায়। দুপুরবেলা তোহফা সব কিছু কাটাকুটি করে প্রস্তুত করলে পারভিন শেখ রান্না বসায়। রান্নাঘরে তোহফা আর পারভিন শেখ নীরবে রান্না সারে। রান্না শেষ হলে গোসল সেরে নামাজ আদায় করে নেয় তোহফা। নামির আর নিশাত বাসায় ফিরলে তাদের সাথে দুপুরের খাবার খেয়ে নেয়। বিকাল হয়ে আসলে বের হয় টিউশন করাতে। 1 ঘন্টা পর প্রথম টিউশন পড়িয়ে স্টুডেন্টের বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকে তোহফা। উদ্দেশ্য দ্বিতীয় স্টুডেন্টের বাসা। এই তোহফা, কেমন আছো? পিছন থেকে কেউ একজন ডাকলে তোহফা তাকায়। মানুষটাকে ভালো করে দেখে বুঝে উনি মিসেস ঝর্ণা। একই স্কুলে তোহফা আর ঝর্ণা চাকরি করত। স্কুলে চাকরি করাকালীন সময় তোহফার সাথে একমাত্র ঝর্ণার সখ্যতা ছিল। ডাক শুনে তোহফা দাঁড়ায়। মিসেস ঝর্ণা দ্রুত হেঁটে তোহফার সামনে এসে দাঁড়ায়। কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর ভালো থাকি কিভাবে বলো? সেই যে আমি ছুটি নিলাম স্কুল থেকে, ওই সময়টা এত ঘটনা ঘটলো। তুমিও চাকরি ছাড়লে, আবার হেড স্যারকেও বরখাস্ত করলো। হেড স্যারকে বরখাস্ত করেছে? কেন, তুমি জানো না? কয়েকদিন আগে হেড স্যারকে স্কুল থেকে বরখাস্ত করে বের করে দেওয়া হয়েছে। এরপর তার উপর কারা জানি হামলা করে, সে এখন হাসপাতালে ভর্তি। এত কিছু ঘটলো, আমি তো কিছুই জানি না। শুনলাম হেড স্যার নাকি তোমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল, তাই তুমি চাকরি ছেড়েছো। এই বিষয়টা উপরি মহলে নজরে আসায় তারা স্যারকে বরখাস্ত করেছে। অবশ্য ভালোই হয়েছে, উনি সুবিধার মানুষ ছিলেন না। স্কুলের যত অনুদান আসতো সব নিজে খেয়ে নিত। এখন কি নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে? হ্যাঁ, প্রক্রিয়া চলছে। তুমি এখন কোথায় চাকরি করছো? আপাতত টিউশন করছি, চাকরির বিষয় এখনো ভাবিনি। তোমার নাম্বারটা দাও তো, মাঝে মাঝে যোগাযোগ করব। তোহফা নিজের নাম্বারটা ঝর্ণাকে দেয়। ঠিক আছে, থাকো, অন্য একদিন গল্প করব। কথাটা বলে ঝর্ণা তোহফাকে জড়িয়ে ধরে চলে যায়। ঝর্ণা যাওয়ার পর তোহফা স্টুডেন্টের বাসার দিকে যায়। তার মাথায় এখন একটা কথাই ঘুরছে, জামাল উদ্দিনের উপর আবার কারা হামলা করলো। মুশতাক তার গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে জ্বলছে দাউ দাউ করে আগুন। জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে মুশতাকের রাগ ধীরে ধীরে বাড়তে থাকে। কিছুক্ষণ আগে মুশতাকের লোক কল দিয়ে জানায় গোডাউনে আগুন লেগেছে। তাই তো সে ছুটে এসেছে সচক্ষে দেখতে। ফায়ার সার্ভিস অ্যালার্ম বাজিয়ে সেখানে উপস্থিত হয়। কয়েক ইউনিট মিলে শুরু করে দেয় নিজেদের কাজ। সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে মুশতাক বেরিয়ে যায়। খুলনার বর্তমান এমপি মোস্তাক আফসার শেখের বাণিজ্যিক গোডাউনে হঠাৎ আগুন। এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয়েছে তা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনও বুঝতে পারছে না। ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছে করে ডিজেল ঢেলে গোডাউনের আগুন লাগিয়ে দিয়েছে। যদিও এখন পর্যন্ত মোস্তাক আফসার শেখের এ বিষয়ে কোনো রকম তথ্য পুলিশ কিংবা মিডিয়াকে দেননি। আমাদের কাছে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করে চলেছে ফায়ার সার্ভিসের কয়েক ইউনিট। বাকি তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিউজটা শেষ হলে নাকি রিমোটের বোতাম চেপে টিভিটা বন্ধ করে দেয়। ভাই, খবর পেলাম মুশতাক ভাই অফিসে আসতেছে। আসুক, ভেতরে আসতে বাধা দিবি না কেউ। আপনি কি আজকে আর কোথাও বের হবেন? নির্বাচনের তো মাত্র কয়েকটা দিন বাকি। আজকে ইচ্ছে করছে না বের হতে, মন চাচ্ছে বাসায় গিয়ে বউয়ের হাতের কফি খেয়ে ঘুমাই, কিন্তু ওই সুখ তো আমার কপালে নেই। এত সিরিয়াস মুহূর্তে নাকিবের এমন কথাবার্তা হাসানের বোধগম্য হয় না। ঠিক আছে, বাসায় চলে যান, গিয়ে বিশ্রাম করেন, আমি এদিকটা সামলাচ্ছি। নির্বাচন না গেলে আমি কিছুতেই নিশ্চিন্তে ঘুমাতে পারবো না, আগেই ঝামেলা যাক। ঠিক আছে, আমি কাজটা সেরে আসি, আপনি থাকেন। অফিস রুম থেকে হাসান বেরিয়ে যায়। টেবিলের উপরে থাকা কলমটা নিয়ে নাড়াচাড়া করতে থাকে নাকিব। তার ভেতর কী চলছে তা বোঝার উপায় নেই। হাসান বের হওয়ার কিছুক্ষণ পরই মুশতাক প্রবেশ করে। মুশতাকের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে। নাকিব মুশতাকের দিকে না তাকিয়ে কলমটা হাতে তুলে দেখতে থাকে। তোর এত বড় সাহস, আমার গোডাউনে আগুন দিয়েছিস? কি ভাবছিস তোর সব কিছু আমি মুখ বুজে সহ্য করব?
আজকে তোর একটা ব্যবস্থা করে ছাড়বো। মুশতাক টেবিলে 2 হাত দিয়ে আঘাত করে বলে, আরেকটু জোরে হাত দিয়ে আঘাত করলে টেবিলের উপরে থাকা গ্লাসটা ভেঙে আপনার হাতে কাচের টুকরা ঢুকে যাবে। তাই চেঁচামেচি না করে শান্ত হয়ে বসুন। তুই এসব করে আমার পজিশন নিতে চাচ্ছিস? রাজনীতি আমি আজকে থেকে করি না, সেই 16-18 বয়স থেকে রাজনীতি শুরু করেছি। আর আজকে আমি একজন এমপি, সামনে মন্ত্রী চেয়ারে বসতে পারি। সেই আমার সাথে তোর মতো 2 দিনই রাজনীতি করা ছেলে লাগতে আসিস? তুই শুধু আমার ভাই দেখে এইসব সহ্য করতেছি, না হলে কবেই তোর মুখের চিরতরা বন্ধ করে দিতাম। রাগ খুব খারাপ জিনিস, মানুষকে ধ্বংস করে দেয়। রাগের মাথায় চিৎকার চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় ভাবুন হচ্ছেটা কি। তোকে আমি ছাড়বো না নাকিব। নাকিব হাতের কলমটা রেখে টেবিলের উপরে থাকা পানি গ্লাসটা হাতে তুলে নেয়। মুশতাক নাকিবের হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। মুহূর্তেই কাঁচের গ্লাসটা শব্দ করে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে। নাকিব গ্লাসের ভাঙা টুকরোগুলোর দিকে তাকায়। মুস্তাক, এসব কি? অফিসে এসব কি শুরু করলি? নাসিরউদ্দিন অফিস রুমে প্রবেশ করে মুশতাককে ধমকে বলে, ও, এখন তুমিও ওর পক্ষে নিচ্ছ? ও যে এত বড় কাজটা করলো সেটা কিছু না। আমার গোডাউনে আগুন দিয়েছে, এখন আমি নির্বাচনের প্রচারণা অর্থ কই পাবো? বুঝতেছো ও আমার কই আঘাত করেছে? নাকিব এসব করে নাই, ও নিজেই নিজের কাজে ব্যস্ত। তোর কোনো শত্রু এসব করছে, এটা আমি নিশ্চিত। এইসব বলে লাভ নেই, আমি সব দেখতেছি আর বুঝতেছি। সুযোগ মতন আমিও এর প্রতিশোধ নেব। কথাটা বলে মুশতাক বের হয়ে যায়। নাসিরউদ্দিন শেখ মুশতাকের পিছন পিছন যায়। মুশতাক যেতেই নাকিব চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবতে থাকে। হুট করে কিছু মনে হতেই টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে তোহফার নাম্বারে কল দেয়। তোহফা টিউশনি স্টুডেন্টকে পড়াচ্ছিল, তখনই ফোন বেজে ওঠে। অপরিচিত নাম্বার থেকে চিন্তা করতে করতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? কই তুমি? প্রশ্ন শুনে তোহফা বুঝেছে এটা নাকিব। আমি টিউশনে আছি, কিন্তু কেন? ঠিকানা দাও, আমি এক্ষুনি আসবো তোমাকে পিক করতে। না, আমি রিক্সা করে চলে আসব, আপনাকে আসতে হবে না। তোমার কাছে অনুমতি চাইনি, ঠিকানা চেয়েছি, জলদি দাও। বাড়তি কথা আমার পছন্দ না। নাকিবের গম্ভীর গলায় বলা কথাগুলো শুনে তোহফা ঢোক গিলে। তোহফা নাকিবকে ঠিকানা দিয়ে দেয়। ঠিকানা পেয়ে নাকিব কল কেটে অফিস থেকে বেরিয়ে যায়। কল কাটার পর তোহফা ভাবছে হঠাৎ নাকিবের হলো কি। কাজ ফেলে তাকে নিতে আসার কোনো কারণই তোহফা খুঁজে পায় না। মিনিট 20 পর নাকিব তোহফার দেওয়ার ঠিকানায় পৌঁছে যায়। ফোন বের করে তোহফাকে কল দিলে তোহফা কল কেটে স্টুডেন্টের বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হতেই নাকিবের সাদা রঙের গাড়িটা দেখতে পায়। আশেপাশে তাকিয়ে মাথা নিচু করে গাড়িটার দিকে হেঁটে যায়। গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসে থাকা নাকিবের দৃষ্টি তোহফাতে বদ্ধ। এই বোকা মেয়েটাকে কেন তার ভালো লাগে জানা নেই তার থেকে সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ তোহফা। হাঁটতে হাঁটতে তোহফা মুখ তুলে গাড়ির দিকে তাকালে ড্রাইভিং সিটে নাকিবকে দেখে অবাক হয়। নাকিবের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে ইটে উষ্টা খায়। রাস্তায় পড়তে গিয়ে নিজেকে সামলে নেয়। গাড়িতে বসা নাকিব এসব দেখে চোখ কুঁচকে তাকায়। গাড়ির দরজা খুলে তোহফা এসে নাকিবের পাশের সিটে বসে। এইটুকু রাস্তা আসতে গিয়ে তোমার এই অবস্থা? না জানি এত বছর কিভাবে পার করেছো। নাকিবের কথা শুনে তোহফা পাশ ফিরে তাকায়। নাকিব ততক্ষণে গাড়ি স্টার্ট দিয়েছে। নাকিব গাড়ির ভেতরের আলো নিভিয়ে দিয়েছে। কোথায় আছি আমরা? তোহফা সাহস জুগিয়ে নাকিবকে প্রশ্ন করে। আমার শ্বশুর বাড়িতে। আপনার শ্বশুর বাড়ি, সেটা আবার কোথায়? জানি না। এই যে বললেন মাত্র। শ্বশুর বাড়ি কোথায় জানলে তোমাকে রেখে আসতাম। নাকিবের কথা শুনে তোহফা চুপ হয়ে যায়। নাকিব নিজের মতো গাড়ি চালাতে থাকে। তোহফা চুপচাপ বসে বাইরে দেখতে থাকে। হঠাৎ নাকিব গাড়ি থামায়। তোহফা গাড়ির জানালা খুলে দেখে নদীর ধারে চলে এসেছে তারা। নাকিব গাড়ি থেকে বের হয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তোহফা কী করবে বুঝতে পারছিল না। নাকিব ঘাড় ঘুরিয়ে পিছনে গাড়িতে বসা তোহফার দিকে তাকায়। তোমাকে কি কোলে করে গাড়ি থেকে বের করতে হবে? নাকিবের এমন কথায় লজ্জা পেয়ে তোহফা দ্রুত গাড়ি থেকে বের হয়। ধীর পায়ে হেঁটে নাকিবের পাশে এসে দাঁড়ায়। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে, তাই নদীর ধারে প্রকৃতির অন্য রূপের দেখা মিলেছে। আশেপাশে তেমন মানুষের দেখা নেই। নাকিবের ফোন বেজে উঠলে কলটা রিসিভ করে। ভাই, আপনি নাকি গাড়ি নিয়ে বের হয়েছেন? ফোনের অপর পাশ থেকে হাসান জিজ্ঞেস করে। হ্যাঁ, তোর কাজ শেষ? জি ভাই। আপনি কি বাসায় ফিরবেন এখন? আজকে আর কোনো মিটিংয়ে যাব না, তুই সব সামলে নে। আচ্ছা। কথা শেষ করে কল কেটে ফোনটা পাঞ্জাবির পকেটে রেখে দেয় নাকিব। পাশে দাঁড়ানো তোহফার দিকে তাকায়। তোহফা নদীর জলের দিকে তাকিয়ে আছে। রাতে নদীর পাড়ের এই পরিবেশ খারাপ লাগছে না।
মৃদু বাতাস গায়ে লাগতেই মনটা ফুরফুরে হয়ে যায় তোহফার। আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা? হঠাৎ নাকিবের এমন প্রশ্নে তোহফার ধ্যান ভাঙে। নদীর জল থেকে দৃষ্টি সরিয়ে নাকিবের দিকে তাকায়। তোমার মনে প্রশ্ন জাগতে পারে বিয়ে করে তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, অথচ নিজের রুমে তোমাকে কেন রাখছি না। আমি জানি আমার রুমে আমার সাথে থাকলে তুই আরও বেশি নিরাপদ, কিন্তু তাও তোমায় রাখতে পারছি না। গত রাতের ঘটনার পর আমার মনে হলো তোমাকে বিষয়টা জানানো উচিত, কারণ তুমি জানার অধিকার রাখো। আমি তোমার সাথে বেড শেয়ার করে থাকতে পারবো না। আমার মধ্যে থাকা ভয়টা আমাকে কখনোই তোমার কাছাকাছি থাকতে দিবে না। আমরা এক ছাদের নিচে থাকলেও কখনো এক বিছানায় থাকতে পারবো না। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমার রুমে থাকতে দিব, শুধু রাত হলে আমরা আলাদা বিছানায় থাকবো। আমি নিচের রুমেই ঠিক আছি, আমার সমস্যা হচ্ছে না কোনো। তোহফার উত্তর শুনে নাকিব বাম হাত দিয়ে নিচের চুলগুলো টেনে পিছনে ধরে রেখে ছেড়ে দেয়। অন্য বিষয় জোর করলেও তোমাকে এই বিষয়টায় আমি জোর করতে পারবো না। আমার থেকে সব পাবা, কিন্তু আমাকে কাছাকাছি কখনোই পাবা না। নাকিবের কথা শুনে তোহফার কিছু বোধগম্য হয় না। তাকে যে কারণ জিজ্ঞেস করবে এই সাহসটাও সে পাচ্ছে না। তোহফার দিকে নাকিব তাকালে দেখে সে তার দিকে তাকিয়ে আছে। তুমি কি ভাবছো আমার মধ্যে সমস্যা আছে? ওই রকম কিছুই না, আমি সুস্থ স্বাভাবিক মানুষ। এই বিষয়ে আমার কোনো সমস্যা নেই, আপনি নিজের মতো থাকুন। আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই এই বিষয়টা নিয়ে। বিয়েটা যেহেতু এত তাড়াতাড়ি হয়েছে, আপাতত আমাদের একটু দূরত্বে থাকা উচিত, জোর করে কাছে আসা উচিত না। এতে সম্পর্ক হিতে বিপরীত হবে। তোহফার বলা কথাগুলো শুনে নাকিব চুপ হয়ে যায়। সে তার ভেতরটা বুঝাতে পারছে না তোহফাকে। নীরবতা পালন করতে দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে। তোহফার মনের মধ্যে হাজারো প্রশ্ন জন্মালেও নাকিবকে জিজ্ঞেস করার সাহস পায় না সে। নাকিব নিজের মতো ভেবেই চলেছে। নামি নিচতলায় পায়চারি করছে আর বারবার বাড়ির দরজার দিকে তাকাচ্ছে। দুইবার গেটের বাইরে গিয়ে ঘুরেও এসেছে। নিশাত সিঁড়ি বেয়ে নামছিল, তখনই নামিরকে পায়চারি করতে দেখে প্রশ্নবোধক ছাউনিতে তাকায়। কিরে, এভাবে পায়চারি করছিস কেন? নিশাত নামিরকে জিজ্ঞেস করে। রাত বাজে 9টা, পরি এখনো বাড়ি ফেরেনি। তোর কাছে নাম্বার থাকলে কল দে। ভাবি এখনো বাড়ি ফেরেনি। আমার কাছে তো ভাবির নাম্বার নেই। এত কিছু পারিস, সামান্য নাম্বারটা রাখতে পারিস না? কে কার নাম্বার রাখতে পারে না? নাকিবের গলা পেয়ে নিশাত আর নামির পিছনে তাকায়। ততক্ষণে নাকিব ওদের সামনে এসে দাঁড়িয়েছে। তোহফা ধীর পায়ে হেঁটে নাকিবের পিছন পিছন আসে। কই ছিলা তুমি? তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল। বউ আমার আর চিন্তা হচ্ছিল তোর? ভাবি তোমার সাথেই ছিল। নাকিব কোনো উত্তর না দিয়ে সিঁড়ির দিকে যায়। পরি শুনো, এরপর থেকে বাইরে গেলে আমাকে বলে যাবা। নামিরের কথায় তোহফা হেসে মাথা নাড়ায়। নামিরের বলা কথাটা নাকিবের কর্ণগোচর হতেই সে পিছন ফিরে নামিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমের দিকে যায়। ভাবিকে ছাড়ো, হাত মুখ ধুয়ে আসুক, বাহির থেকে এসেছে। তোর তো আমার মুখ সহ্যই হয় না। একটু পরির সাথে কথা বলতে দেখলে এই হিংসুটের মতো এসে বিরক্তি করিস। কি বলি, বড্ড পেকে গেছিস। তোরে তো আমি। থাক নিশাত, ওকে ছেড়ে দাও, আমি রুমের দিকে যাচ্ছি। তোহফার কথায় নিশাত নামিরের কান ছেড়ে দেয়। নামির কান ডলতে ডলতে নিশাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। তোহফা হেসে নিজের রুমের দিকে যায়। রুমে এসে জামা কাপড় নিয়ে তোহফা বাইরের বাথরুমে চলে যায়। হাত মুখ ধুয়ে রুমে আসলে দেখে নিশাত বিছানায় বসে আছে। কি ব্যাপার নিশাত, কিছু বলবা? না ভাবি, এমনিতেই এলাম। তোহফা এসে বিছানায় নিশাতের পাশে বসে। নিশাতের নজর তোহফার লকেটে পড়ে। হাত বাড়িয়ে তোহফার লকেট। এই লকেটটা কে দিয়েছে তোমাকে? এটা আমাকে যারা লালন পালন করেছে তারা ভালোবেসে দিয়েছিল। এটা তো মনে হয় রূপার। লকেটটা বেশ বড় আর সুন্দর, ডিজাইনটাও আনকমন, পুরো সূর্যমুখী ফুল। হ্যাঁ, রূপার লকেট এটা। যে দিয়েছে তার বোধ হয় সূর্যমুখী ফুল পছন্দ, তাই এই ডিজাইনে বানিয়েছিল। তোমার মতোই তোমার লকেটটা সুন্দর। নিশাতের কথায় তোহফা হেসে দেয়। খুশি খালার কি অবস্থা? লিজা তার সাথেই আছে না? খালার অবস্থা আগের থেকে ভালো। লিজা রান্নাঘরে কাজ করতে শুরু করেছে, বারণ করা সত্ত্বেও। তুমি বসো, আমি খালাকে দেখে আসি। তোহফার কথায় মাথা নেড়ে সায় দেয় নিশাত। ওড়নাটা মাথায় এবং গায়ে ভালো করে জড়িয়ে তোহফা রুম থেকে বের হয়। তোহফা যেতেই নিশাত নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। খুশি বেগম বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে। তোহফা রুমে প্রবেশ করে বিছানায় বসে। তোহফাকে দেখে খুশি বেগম অপ্রস্তুত হয়ে যায়। শরীর এখন কেমন লাগছে খালা? ভালো, কিন্তু আমার জন্য তোমার কষ্ট হইতেছে।
একলা একলা সব কাজ করা লাগতেছে। কি যে বলেন না খালা, অসুস্থতা কি কাউকে বলে কয়ে আসে নাকি? তাছাড়া আমি শুধু একটু সাহায্য করেছি, রান্না বান্না তো আন্টি করেছে, ঘর পরিষ্কার করার তো আলাদা লোকই আছে, ওইসব তো আর আমাকে করতে হয়নি। আমি করে দিব সব, ভাবির কিছু করতে হবে না। এক গ্লাস স্যালাইন হাতে নিয়ে লিজা রুমে প্রবেশ করে। গ্লাসটা খুশি বেগমের হাতে দেয়। কোনো কিছু দরকার হলে আমাকে ডাক দিও, আমি রুমে গেলাম। লিজা মাথা নাড়ায়। তোহফা বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায়। বসার ঘর পেরিয়ে নিজের রুমে যেতে নিলে দেখে সোফায় নাসিরউদ্দিন শেখ বসে আছে। লিজা, আমাকে একটু ঠান্ডা পানি দে। তোহফা ঘুরে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে গ্লাসে ঢেলে নিয়ে আসে। ঠান্ডা পানির গ্লাসটা নাসিরউদ্দিনের সামনে টেবিলে রাখে। নাসিরউদ্দিন তোহফাকে খেয়াল না করেই পানির গ্লাসটা নিয়ে পানি পান করে। চা খাবেন? বানিয়ে দিব। তোহফার গলা পেয়ে নাসিরউদ্দিন তাকায়। তার ভীষণ মাথা ব্যথা করছে। এই মুহূর্তে চা খেলে মন্দ হয় না। সমস্যা না হলে বানিয়ে দাও। আপনি বসেন, এক্ষুনি বানিয়ে আনছি। কথাটা বলে তোহফা রান্নাঘরে চলে যায়। নাসিরউদ্দিন শেখ কপালে এক হাত দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। দুই ছেলের ঝামেলায় জাতাকলে পিষ্ট সে। ছেলেরা নিজের জায়গায় ঠিক আছে, সেটা সে জানে, কিন্তু কোথাও একটা কিন্তু তার মাঝে রয়েই যায়। কিছুক্ষণ পর চায়ের কাপ নিয়ে তোহফা আসে। চায়ের কাপটা টি টেবিলে রেখে তোহফা নিজের রুমের দিকে যায়। নাসিরউদ্দিন শেখ কাপটা তুলে চুমুক দেয়। চা মেয়েটা ভালোই বানায়। বিড়বিড় করে নাসিরউদ্দিন শেখ বলে। নাকিবের হাতে কফির মগটা দিয়ে তোহফা রুমে চোখ বুলায়। বিছানার উপর কাপড় এলোমেলো হয়ে আছে। রুমটা কেউ পরিষ্কার করেনি? তোহফা আনমনে প্রশ্ন করে। আমার রুম আমি পরিষ্কার করি, অন্য কেউ আমার জিনিস ধরুক এটা আমার পছন্দ না। আপনি তো ব্যস্ত থাকেন, আর সারাদিন পর এসে এইরকম এলোমেলো দেখলে খারাপ লাগে না? আমি এখন বিছানাটা গুছিয়ে দিই। নাকিব পিছন ফিরে বিছানার দিকে তাকিয়ে আবারও তোহফার দিকে তাকায়। দাও। গায়ের ওড়নাটা কোমরে বেঁধে তোহফা কাজ শুরু করে দেয়। নাকিব রুমে থাকা ডিভানে গিয়ে বসে কফির মগে চুমুক দেয় আর তোহফার কাজ দেখতে থাকে। তোহফা পাক্কা গিন্নির মতো কাপড়গুলো সরিয়ে বিছানা ছেড়ে চাদর বিছিয়ে দেয়। আপনার অধোয়া কাপড়গুলো কোথায় রাখবো? বাথরুমের ঝুড়িতে রাখো। তোহফা বাথরুমে ঢুকে ঝুড়ি খুলে দেখে এখানে আধোয়া কাপড় জমে গেছে। আপনার কাপড়গুলো কি ধুতে দেননি? অনেকগুলো জমে গেছে। আমি ধুই, কিন্তু ইদানিং সময় পাচ্ছি না। বাড়ির সকলের কাপড় তো এক আন্টি এসে ধুয়ে দিয়ে যায় দেখলাম, আপনারগুলো দেন না কেন? কাপড় ধুয়ে দিলে কি সমস্যা? আমার ভালো লাগে না তাই দেই না। ছোট থেকেই নিজের কাজ নিজে করে অভ্যস্ত আমি। আপনার কিছু লাগবে? না লাগলে আমি রুমে যাচ্ছি। লাগলে আমি চেয়ে নিব। তোহফা নাকিবের রুম থেকে বেরিয়ে মুশতাকের রুমের দিকে একবার তাকায়। আজকে মুশতাক বাড়ি ফেরেনি, এতে অবশ্য কারো মাথা ব্যথা নেই। সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত। তোহফা একবার চিন্তা করলো নিশাতের রুমের দরজায় নক করবে। পরক্ষণেই মনে হয় নিশাত বলেছিল সামনের মাসেও পরীক্ষা, সে রাত জেগে পড়বে। তাই তোহফা নিজের রুমের দিকে যায়। রাত বাজে 2টা। তোহফা বিছানায় বসে একটা বই পড়ছিল। বইটা এনেছে নিশাতের কাছ থেকে। নিশাত বই পড়তে ভালোবাসে, তার বুক শেলফে হরেক রকমের বই রয়েছে। সেখান থেকেই পছন্দ করে এটা পড়তে এনেছে সে। রুমের আলো নেভানো, তবে বাহির থেকে আসা আলোতে বই পড়তে সমস্যা হচ্ছে না তার। মনোযোগ দিয়ে বইটা পড়ছিল সে। হঠাৎই দরজায় কেউ নক করে। প্রথমে তোহফা ভাবে এটা তার মনের ভুল, কিন্তু পরক্ষণেই ভাবনাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে দরজায় আবারও নক করার শব্দ হয়। ধীরে ধীরে শব্দটা বাড়তে থাকে। দরজার অপর পাশের ব্যক্তিটা অধৈর্য হয়ে এক নাগারে দরজায় আঘাত করতেই থাকে। অন্যটা গায়ে জড়িয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায় তোহফা। কি করবে বুঝে উঠতে পারছে না। তোহফার ভাবনার মাঝে আবারও দরজায় নক করার শব্দ হয়। শেষমেশ দরজাটা খুলে দেয় তোহফা। দরজা খুলতেই দেখে নাকিব দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে ঘেমে একাকার হয়ে গেছে। নাকিবের চোখে মুখে ভয় স্পষ্ট। তোহফাকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে নাকিব। কি হয়েছে আপনার, এমন দেখাচ্ছে কেন? নাকিব কোনো উত্তর দেয় না। রুমে থাকা পানির বোতল থেকে গ্লাসে পানি ঢেলে নাকিবের হাতে দেয় তোহফা। পানির গ্লাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। টুক করে গ্লাসটা হাতে নিয়ে এক কাজ করে বসে সে। গ্লাসের সমস্ত পানি নিজের মুখে ঢেলে দেয়। নাকিবের এহেন কাণ্ডে বোকা বনে যায় তোহফা। এদিক ওদিক তাকিয়ে তোয়ালে না পেয়ে গায়ের ওনার একাংশ দিয়েই নাকিবের ভেজা মুখটা মুছে দেয়। পানি ঢালার কারণে গায়ের সাদা রঙের গেঞ্জিটাও ভিজে গেছে। ইস, গেঞ্জিটা ভিজে গেছে। আপনি বসুন, আমি আপনার রুম থেকে গেঞ্জি এনে দিচ্ছি, পাল্টে নেবেন। লাগবে না।
তোহফা তারপরও যেতে নেয়। তখনই নাকিব তোহফার ডান হাত চেপে ধরে। নাকিব হাত ধরায় ভরকে যায় তোহফা, ঘাড় ঘুরিয়ে নাকিবের দিকে তাকায়। ঘুম আসছে না, আমি একটু তোমার রুমে ঘুমাই, তুমি শুধু একটু পাশে বসে মাথাটা টিপে দিবা। নাকিবের কথা শুনে তোহফার মায়া হয়। আচ্ছা আপনি বিছানায় যান, আমি দরজা লাগিয়ে আসছি। তোহফার কথা শুনে নাকিব হাত ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে শোয়। দরজা লাগিয়ে তোহফা এসে নাকিবের পাশে বসে। নাকিব চোখ বন্ধ করে উল্টো দিক ফিরে শুয়ে আছে। তোহফা হাত বাড়িয়ে নাকিবের কপালে রাখে। আলতো হাতে নাকিবের চুল কপালে স্পর্শ করে বুলাতে থাকে। ধীরে ধীরে নাকিবের কাছে ভালো লাগতে শুরু করে। ফজরের আজান কানে আসতেই তোহফার ঘুম ভেঙে যায়। চোখ মুখ কুঁচকে আশেপাশে তাকালে দেখে সে বিছানায় আশেপাশে তাকালে নাকিবকে দেখতে পায় না। শোয়া থেকে উঠে বসলে দেখে সে বিছানায় ঠিকঠাকভাবে বালিশে শুয়েছিল। সে তো নাকিবের পাশে বসেছিল, কিন্তু কখন ঘুমিয়ে গেছে টের পায়নি। বিছানা থেকে নেমে দরজার কাছে গেলে দেখে দরজার বাহির থেকে লক করা। তখনই বুঝে যায় নাকিব নিজের রুমে চলে গেছে, যখন সে ঘুমেছিল। আর যাওয়ার আগে দরজাটা লক করে গেছে। দরজা খুলে বাথরুমে চলে যায় হাত মুখ ধুয়ে উজু করে এসে ফজরের নামাজটা আদায় করে নেয়। গতকালকে ভোট গ্রহণ শেষে আজকে সকাল থেকে এখন পর্যন্ত চলছে ভোট গণনা। সাধারণ জনগণ সহ প্রার্থীদের দলের লোকেরা বিভিন্ন কেন্দ্রের বাইরে অবস্থান করেছে। বিভিন্ন টিভি চ্যানেল সহ পত্রিকার সাংবাদিকরা জনগণের সাক্ষাৎকার নিচ্ছে। নিউজ চ্যানেলগুলোতে সরাসরি কেন্দ্রের অবস্থা পরিচালনা করা হচ্ছে। নাসিরুদ্দিন শেখ বসার ঘরে টিভি চালু করে বসে আছে। আজকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কী হবে সেটা ভেবেই সে চিন্তিত। নামির নাসিরুদ্দিনের পাশে বসে ফোনে গেমস খেলছে। তোহফা চায়ের কাপ এনে নাসিরুদ্দিনের সামনে টি টেবিলে রাখে। পারভিন শেখ এসে নাসিরুদ্দিনের পাশে বসে। তোহফা ট্রে থেকে তার চায়ের কাপটাও দেয়। নামির গেমস খেলায় মত্ত তোহফা নামিরের চায়ের কাপটা তার পাশের সোফায় রেখে যেতে নেয়। নাকিব এখনো ঘুম থেকে ওঠে নাই? বাজে 11টার বেশি, এখনো কিসের ঘুম? নির্বাচনের ফলাফল দিবে আর ছেলেটা ঘুমায়, কি আজব। নাসিরুদ্দিন শেখ বিরক্ত হয়ে বলে, আমি গিয়ে ডাক দিচ্ছি। ওরে বলো জলদি নিচে আসতে। মুস্তাক সেই সকালবেলা কমিটির অফিসে গিয়ে বসে আছে আর ও ঘুমায়। তোহফা মাথা নেড়ে ট্রেটা নিয়ে যায়। রান্নাঘরে ট্রে রেখে এক কাপ চা হাতে নিয়েই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়। নিশাতের রুমের দরজায় নক করে। ভেতরে এসো ভাবি। নিশাত রুমের ভেতর থেকে বলে। তোহফা চায়ের কাপটা নিয়ে রুমে প্রবেশ করে। তুমি কি করে জানলা আমি এসছি? তুমি আর নামির ছাড়া আমার রুমে কেউ আসে না তেমন। নামির তো পারলে দরজা ভেঙে আসে, তুমি শুধু নক করে আসো। চা খাও, আমি গিয়ে দেখি তোমার ভাই এখনো কেন ঘুমে থেকে উঠলো না। ভাইয়া এখনো ঘুমে, ভুলেও ভাইয়াকে ডেকো না। রুম থেকে ডাকাডাকি করা ভাইয়ার অপছন্দ করে। কিন্তু তোমার বাবা তো ডেকে দিতে বললো। তোমাকে সাবধান করে দিলাম, বাকিটা তোমার ইচ্ছা। নিশাতের কথা শুনে তোহফা চিন্তিত ভঙ্গিতে রুম থেকে বের হয়। নাকিবের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে কি করবে। আস্তে আস্তে কয়েকবার নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। কি করবে ভাবতে ভাবতে নিজের ফোনটা আনতে রুমে যায়। ফোন এনে দেয়াল ঘেঁষে নাকিবের রুমের দরজার পাশে দাঁড়ায়। ডায়াল লিস্ট থেকে নাকিবের নাম্বার বের করে কল দেয়। প্রথমবার রিং বেজে কলটা কেটে গেলে আবারও কল দেয়। এবার কলটা রিসিভ হয়। বলো, শুনছি। ঘুম জড়ানো কণ্ঠে নাকিব বলে। নাকিবের কণ্ঠ শুনে তোহফা চুপ হয়ে যায়। কি বলবে খুঁজে পায় না। কি হলো, কথা বলছো না কেন? নাকিব আবারও ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করে। রুমের দরজা খোলেন, আমি দাঁড়িয়ে আছি। তোহফার কথা শুনে বালিশ থেকে মুখ তুলে রুমের দরজার দিকে তাকায় নাকিব। ফোনটা কানে নিয়েই পাশে থাকা গেঞ্জি কোনো রকম গায়ে জড়িয়ে বিছানা থেকে উঠে যায় দরজা খুলতে। দরজা খুলে তোহফাকে দেখতে না পেয়ে রুম থেকে বের হয়। এদিক ওদিক তাকালে নজর যায় ডান পাশে, যেখানে দেয়াল ঘেঁষে তোহফা দাঁড়িয়ে আছে। তোহফার কানেও ফোন। তোহফা ভীতু দৃষ্টিতে ফোন কানে নিয়ে নাকিবের দিকে তাকিয়ে আছে। নাকিব এগিয়ে এসে তোহফার সামনে দাঁড়ায়। তোহফা নাকিবের দিক থেকে দৃষ্টি সরিয়ে ফেলে। আমাকে ঘুম থেকে ডেকে এখানে লুকিয়ে আছো কেন? লুকিয়ে আছো যখন একটু আড়াল হয়ে লুকালেই পারতা। এই যে এখন ধরে ফেললাম, যদি এখন তোমার এই অপরাধের শাস্তি দেই কেমন হবে? নাকিবের চোখে মুখে এখনো ঘুমের রেশ স্পষ্ট। তোহফা ভয়ে চুপসে আছে। ও, ভয়ে তো আমসত্ত্ব হয়ে গেছো। তোমার তো মুরগির কলিজা। নিষাদ গুনগুন করতে করতে রুম থেকে বের হয়ে নাকিব আর তোহফাকে এভাবে দেখে অন্য কিছু ভেবে নেয়। সরি, আমি কিছু দেখি নাই ভাবি, সরি। চিল্লানি দিয়ে সরি বলে নিশাত আবারও নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। নিশাতের এমন কাজে নাকিব তোহফা দুজনেই অবাক হয়। নাকিব তোহফার কাছ থেকে সরে যায়।
রুমে আসো। তোহফা ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। কি হলো, রুমে আসছো না কেন? এবার তোহফা ধীর পায়ে হেঁটে নাকিবের রুমে প্রবেশ করে। নাকিব বিছানায় বসে ফোনের মেসেজগুলো চেক করে। আপনার বাবা আপনাকে ডাকতে বললো, তাই তো ডাক দিলাম। দরজায় নক করেছিলাম, খোলেননি, তাই তো কল দিলাম। ফোন রেখে নাকিব কিছু না বলে গোসল করতে বাথরুমে চলে যায়। তোহফা কি করবে বুঝে উঠতে পারে না। একবার ভাবে নিজের রুমে চলে যাবে, আবার ভাবে নাকিব তো তাকে যেতে বলেনি। আলমারি থেকে একটা পাঞ্জাবি দাও পছন্দ করে। নাকিবের কথা মতো তোহফা আলমারি খুলে হতাশ চোখে নাকিবের দিকে তাকায়। আলমারিতে সবই সাদা পাঞ্জাবি। কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? জলদি দাও। সবই তো সাদা রঙের পছন্দ করে, দিব কিভাবে? ভালো করে দেখো। নাকিবের কথায় পাঞ্জাবিগুলো নেড়ে দেখলে তোহফা বুঝে সাদা রঙের হলেও পাঞ্জাবির গলার এবং হাতের দিকের কাজগুলো এক একটা এক এক রকম। সোনালি রঙের সুতা দিয়ে কাজ করা একটা পাঞ্জাবি আর পাজামা বের করে নাকিবকে দেয় তোহফা। তোহফা কিছু বলতে চাইছিল, এর আগেই নাকিব বাথরুমে দরজা লাগিয়ে দেয়। আলমারি আটকে বিছানা ঠিক করতে শুরু করে তোহফা। বিছানা গোছানো হয়ে গেলে নাকিবের রুমে থাকা টেবিলের সামনে থাকা একটা ছবির দিকে নজর যায় তার। ছবিটা পুরো পরিবারের দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ছবির মধ্যে থাকা অনেককেই তোহফা চিনতে পারে না। ছবিটা রেখে দেয়ালে থাকা বাকি ফ্রেমগুলোর দিকে তাকায়। নাকিবের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সহ তার সকল অর্জনের সার্টিফিকেট ফ্রেম বন্দি করে দেয়ালের জায়গায় দেওয়া হয়েছে। নাকিব যে পড়াশোনায় মেধাবী ছিল এটা বুঝতে বাকি থাকে না তোহফার। টেবিলের উপর নানান ক্রেস্ট দেখা যায়, সবগুলো এক একটা করে দেখতে থাকে তোহফা। বাথরুমের দরজা খোলার শব্দ হলে তোহফা পিছন ফিরে তাকায়। ভেজা চুলে তোয়ালে দিয়ে মুছতে মুছতে বাথরুম থেকে নাকিব বের হয়। কয়েক মুহূর্তের জন্য তোহফা নাকিবের দিকে তাকিয়ে থাকে। শুভ্র রঙে নাকিবকে বরাবরই ভালো লাগে, কিন্তু সদ্য গোসল করে আসাতে নাকিবকে আরও বেশি স্নিগ্ধ লাগছে তোহফার কাছে। তোয়ালে নিয়ে এসে নাকিব তোহফার হাতে দেয়। তোহফার ধ্যান ভাঙে কাছাকাছি নাকিবের উপস্থিতিতে। মাথাটা মুছে দাও। কথাটা বলে বিছানায় বসে নাকিব। তোহফা অস্বস্তি হতে থাকে, কিভাবে কি করবে বুঝতে পারে না। নাকিব ফোন থেকে চোখ সরিয়ে ব্রু উঁচিয়ে প্রশ্নবোধক চাহনি দেয়। তোহফা এগিয়ে এসে নাকিবের চুল মুছতে শুরু করে। নাকিবের ফোন বেজে উঠলে ফোন কানে নিয়ে আয়নার সামনে চলে যায় চুল আঁচড়াতে। অপর পাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না, আর নাকিবও কিছু বলছে না, শুধু রাখছি বলে ফোনটা কান থেকে নামায়। চুল আঁচড়ে তোহফার দিকে এগিয়ে যায়। তোহফা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। অভিনন্দন মিসেস নাকিব মুন্সিফ শেখ, এখন থেকে আপনি এমপির স্ত্রী। নাকিবের কথা শুনে তোহফা মুখ তুলে তাকায়। নাকিবও কিছু না বলে তোহফার দিকে তাকিয়ে আছে। ভাইয়া জিতে গেছো তুমি, টিট চাই। চিল্লিয়ে কথাগুলো বলতে বলতে নাকিবের রুমে প্রবেশ করে নামির। নাকিব পিছন ঘুরে তাকায়। নামির এসে নাকিবকে জড়িয়ে ধরে। নাসিরউদ্দিন শেখ আর পারভিন শেখও রুমে আসে। নামির নাকিবকে ছেড়ে দিলে পারভিন শেখ এসে ছেলেকে জড়িয়ে ধরে। নিশাত রুম থেকে বেরিয়ে চিৎকার করে এসে নাকিবকে জড়িয়ে ধরে। ফাইনালি ভাইয়া তুমি জিতেছো। এই প্রথম ভোটের রেজাল্ট শুনে আমি তো এত খুশি। নাসিরউদ্দিন শেখ এসে ছেলের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে। তোমার জীবনে প্রথম জয়, দোয়া করি বহুদূর এগিয়ে যাও। নাসিরউদ্দিন শেখ নাকিবকে বলে। তোহফা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। এই মুহূর্তে কেমন প্রতিক্রিয়া দেওয়া উচিত তার অজানা। নিশাত এসে তোহফাকে জড়িয়ে ধরে খুশিতে। এখন কি কমিটির অফিসে যাবা? হ্যাঁ, সেখান থেকে সবাই কল দিচ্ছে, আগে সেখানেই যাব, তুমিও চলো। না, যাও তুমি, আমি আজকে বের হব না। আজকে রাতে তোর জন্য রান্না করব আমি, জলদি ফিরবে। চেষ্টা করব। পারভিন শেখ আর নাসিরউদ্দিন শেখ রুম থেকে বেরিয়ে যায়। নামির আর নিশাত নাকিবের দিকে হাত পাতে। মানিব্যাগ বের করে ওদের হাতে কিছু 1000 টাকার নোট দেয় নাকিব। এই টাকায় কি হবে? আপাতত রাখো, কালকে বা পরশু সময় করে তোদের নিয়ে বাহির থেকে ঘুরিয়ে আনবো। নামির আর নিশাত খুশিতে টাকাগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। হাতের তোয়ালেটা রেখে তোহফাও রুম থেকে বেরিয়ে যেতে নেয়। সবাই চলে গেলেও তুমি কখনো যেও না। নাকিবের বলা কথাটি থমকে যায় তোহফা। তোহফাকে পাশ কাটিয়ে নাকিব রুম থেকে বেরিয়ে যায়। খালি রুমে দাঁড়িয়ে আছে তোহফা। তার কানে নাকিবের বলা শেষ কথাটা বাজছে। নাকিব গাড়ি থেকে বের হতেই তাকে সবাই ঘিরে ফেলে। হাসান আর দুজন গার্ড মিলে নাকিবকে নিরাপদে কমিটি অফিসের ভেতর নিয়ে যায়। ভেতরে যেতেই নেতা কর্মীরা ফুলের মালা নাকিবের গলায় পরিয়ে দিয়ে অভিনন্দন জানাতে শুরু করে। একে একে এসে নাকিবকে ফুলের তোড়া মালা দিতে থাকে। নাকিব সেগুলো নিয়ে হাসানের হাতে দিচ্ছে আর হাসান সেগুলো গার্ডদের দিচ্ছে। আরে নাকিব, মিষ্টি খাও নাই, দেখো ভেতরে কে বসে আছে।
এক নেতা নাকিবের মুখের সামনে মিষ্টি ধরে বলে, আপনি খান, আমি ভেতর থেকে আসছি। কথাটা বলে নাকিব অফিসের ভিতরে যায়। মুশতাক কপালে হাত দিয়ে মুখ কালো করে বসে আছে। নাকিব এসে চেয়ার টেনে মুশতাকের সামনে পায়ের উপর পা তুলে বসে। নাকিবের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় মুশতাক। আজকে দেখিয়ে দিলি তো তুই আমার একবার শত্রু। আমার চেয়ার টাকার বিনিময়ে কেড়ে নিলি। আমি এই ভোট মানি না। আবারও নির্বাচন হবে, আমি তোর বিরুদ্ধে অভিযোগ জানাবো। টাকা দিয়ে কি করে ভোট কিনতে হয় সেটা আমার থেকে ভালো আপনি জানেন। আমি তো এইবার দেখালাম কিভাবে পয়সা খরচ না করেও ভোট পাওয়া যায়। গত রাতে কেন্দ্রগুলোতে পাহারা দিয়েছি, সেখান থেকে আপনার চেলাদের ধরেছি। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। নাকিব বরাবরের মতো শান্ত গলায় কথাগুলো বলে। নাকিব, তুই এবার আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছিস। সেদিন আমার গোডাউনে আগুন দিলি, এখন আমার চেয়ার কেড়ে নিলি। এরপর কি করবি আর? তোকে যদি আমি উচিত শিক্ষা না দেই তাহলে আমার নামও মুস্তাক আফসার শেখ না। আস্তে আস্তে শান্ত হয়ে বসেন, এটা কমিটির অফিস, এখানে চেঁচামেচি করলে আপনারই মান সম্মান যাবে। মুশতাক চেয়ার থেকে উঠে গটগট করে বেরিয়ে যায়। মুশতাক গেলে হাসান এসে নাকিবের সামনে দাঁড়ায়। নাকিব চেয়ার থেকে উঠে চলে যায় সকলের সাথে দেখা করতে। সাংবাদিকরা নাকিবের সাথে দেখা করার জন্য বারবার অনুরোধ করছে, কিন্তু নাকিব এখনো সাংবাদিকদের সামনে আসেনি। সকলের সাথে দেখা সাক্ষাৎ শেষ করে নিচে আসে নাকিব। সাংবাদিক সব সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে। ভিড়ের মধ্যে হাসান চেষ্টা করছে নাকিবের সাথে থাকার জন্য। নিজের আপন বড় ভাইকে হারিয়ে নির্বাচন জেতার পর কেমন লাগছে? আপনি নাকি টাকা দিয়ে ভোট কিনেছেন এমনটা অভিযোগ করেছে আরেক। আপনার কি মনে হয় এই জয়টা আপনার প্রাপ্য ছিল? মিস্টার মোস্তাকের মতো ভাবে হারালেন যদি বলতেন। আপনার হাত ধরে কি প্ল্যান উন্নয়ন হবে? সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করেই চলেছে নাকিবকে। নাকিব চুপ করে সকলের প্রশ্ন শুনছে। একটা কথাই বলতে চাই, সকলের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমাকে ভোট দিয়েছেন, আমার পাশে থেকে আমার জন্য দোয়া করেছে। আমি শপথ নিয়ে চেয়ারে বসার পর যদি কাজ ঠিকঠাক না করি সেদিন এসে আপনারা আমাকে প্রশ্নবিদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে। কথাগুলো বলে নাকিব গাড়ির দিকে যেতে থাকে। মিস্টার নাকিব আহমেদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে যান। একটা প্রশ্নের উত্তর তো দিয়ে যান। হাসান আর গার্ডরা মানুষদের সরিয়ে নাকিবকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। গাড়িতে উঠে বসার পর হাসান গাড়ি স্টার্ট দেয়। দুপুরে খুশি বেগম সকলের জন্য রান্না করে। লিজা আর তোহফা মিলে এগিয়ে দেয় সব কাজ। হয়ে গেলে তোহফা গিয়ে গোসল সেরে নামাজ আদায় করে নেয়। খাবারের টেবিলে সকলে একত্রে দুপুরের খাবার খায়। মুশতাক বাসায় ফিরেনি আর নাকিবও বাইরে ব্যস্ত। খাওয়া শেষ করে তোহফা চলে যায় বিশ্রাম করতে। বাহিরে যেই টিউশনগুলো পড়াতো সেগুলো এই মাসের 1 তারিখে ছেড়ে দিয়েছে। বিকালবেলা তোহফার ঘুম ভাঙলে উঠে নিশাতের রুমে যায়। নিশাত তখনও ঘুমে বিভোর। নিশাতকে না পেয়ে তোহফা একাই চলে যায় বাগানে। খালি পায়ে বাগানের ঘাসের উপর হাঁটতে থাকে তোহফা। চুলগুলো মেলে দিয়ে মাথা ঝাঁকিয়ে একটু পর পর এলোমেলো করে দিচ্ছে। পুরো বাগানটা আজকে ঘুরে দেখবে চিন্তা করে। হাঁটতে হাঁটতে ফুল গাছগুলো দেখছিল আর সৌন্দর্য উপভোগ করছিল। হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের একাংশে চলে আসে, যেই দিকটা কিছুটা অন্ধকার। এখানে বড় বড় গাছ লাগানো, তাই সূর্যের আলো এসে পৌঁছাতে পারে না। তোহফার নজরে আসে ছোট্ট একটা রুম হবে, কিন্তু রুমটায় কোনো দরজা জানালা দেখতে পায় না। কৌতূহল হয়ে রুমটার দিকে যেতে চায়। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে তোহফা থেমে যায়। আপাতত পিছনে ঘুরে বাড়ির দিকে যাওয়ার চিন্তা করে। ওড়নাটা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে আসে। তুমি এখানে, আর আমি তোমাকে নিশাদের রুমে খুঁজে এলাম। তোমার রুমের দরজা আটকানো ছিল, তাই তো একাই এলাম। সন্ধ্যা হয়ে আসছে, ভেতরে চলো। নামিরের কথা মতো তোহফা তার সাথে বাড়ির ভেতরে যায়। বাড়ির ভেতরে এসে রান্নাঘরে চলে যায় নিজের জন্য কফি বানাতে। কফি বানানো শেষ হলে সেটা মগে ঢেলে নেয়। মগটা হাতে নিয়ে নিশাতের রুমে যাবে চিন্তা করে। নাবিক, নিশাত, নামির, তোরা কই? সবাই তো আমাকে ভুলেই গেছিস। ডাক শুনে তোহফা বাড়ির সদর দরজা দিকে তাকিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। তোহফা তার দিকে এগিয়ে যায়। বৃদ্ধ মহিলাটা চশমা ঠিক করে তোহফার দিকে তাকায়। ওনার গায়ে দামি শাড়ি, গলায় স্বর্ণের চেন, 2 হাতে চিকন একজোড়া বালা, কানে দুল। এসব দেখে তোহফা বুঝি সে নিশ্চয়ই এবারের কেউ হবে। তুই কি নতুন কাজের মেয়ে? তোমাকে আবার কেন রাখলো? লিজা আর খুশি তো ঠিক ছিল। তোহফার পা থেকে মাথা পর্যন্ত দেখে বৃদ্ধ মহিলাটি বলেন। অপরিচিত কারো থেকে এমন কথা শুনে তোহফা অপ্রস্তুত হয়ে যায়। এই মুহূর্তে তার কি জবাব দেওয়া উচিত বুঝতে পারে না। হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও আমার জন্য ঠান্ডা পানি আনো। তোহফা কিছু না বলে রান্নাঘরে চলে যায় পানি আনতে। হাতের মগটা রেখে গ্লাসে পানি ঢেলে নিয়ে আসে। বসার ঘরে এসে দেখে বৃদ্ধ মহিলাটি সোফায় বসে আছে।
পানির গ্লাসটা তার হাতে দেয়। আমার কল এসছে, আমি চলে যাই। গার্ডরা তোমার ব্যাগ নামিয়ে দিয়ে যাচ্ছে। অপরিচিত ছেলের কণ্ঠ পেয়ে তোহফা পিছন ফিরে তাকায়। ছেলেটা ফোন থেকে মুখ সরিয়ে সামনে তাকালে তোহফাকে দেখতে পায়। এটা কি দাদু? জানি না, এই মেয়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে আনো। বৃদ্ধ মহিলাটি তোহফাকে বলে। তোহফা কিছু না বলে সিঁড়ির দিকে যায়। লিজা বৃদ্ধ মহিলাকে দেখে চিৎকার দেয়। খালাম্মা, খালু দেখে যান কে আসছে। লিজা আপু, কি হলো? আরে দাদি, তুমি কখন আসলা? নামের সেই বৃদ্ধ মহিলাকে দেখে ছুটে আসে। তোরা তো আমাকে ডাকলি না, তাই নিজেই চলে আসলাম। দোতলা থেকে নাসিরউদ্দিন শেখ, পারভিন শেখ আর নিশাত নেমে আসে। আরে মা, কখন আসছেন? কল দিলে কেউ গিয়ে এগিয়ে নিয়ে আসতো আপনাকে। নাসিরউদ্দিন শেখ মুখে জোরপূর্বক হাসি এনে বলে, আসসালামু আলাইকুম, আম্মা ভালো আছেন? পারভিন শেখ মাথায় কাপড় দিয়ে জিজ্ঞেস করে। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে না আমাকে দেখে তুমি ভালো। এমন কথা শুনে পারভিন শেখের মুখ চুপসে যায়। তোহফা লিজার পাশে গিয়ে দাঁড়ায়। এটা কে লিজা? উনি রজনী বেগম, মানে আপনার শাশুড়ির শাশুড়ি। এতদিন তার আরেক ছেলে বাসা বেড়াইতে গেছিল, আজকে ফিরে আসছে। আপনার শাশুড়ি তাকে জমের মতো ভয় পায়। লিজার জবাব শুনে তোহফা বোঝার চেষ্টা করে কি বলছে সে। আরে রাফি ভাইয়া, তুমি আসছো? বিশ্বাস হচ্ছে না। আসছো যখন কয়েকদিন থেকে যাও। নামির এগিয়ে এসে রাফির বাহুতে হাত রেখে বলে, থাকার প্ল্যান ছিল না, তবে থেকে যাই কয়েকদিন। যেহেতু নাকিব ভাই জিতে গেছে, এই সুযোগে আমাকেও যদি রাজনীতিতে নেয়। নাবিক কোথায়? ওর জন্য গত রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছি। নির্বাচনে তো জিতে গেল, এইবার একটা ভালো মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে দিলে ছেলেটা যদি একটু সুখী হয়। আমি জানি নাবিক বলেছে সে বিয়ে করবে না, কিন্তু এবার আমি ওরে রাজি করাবই। অনেকগুলো পাত্রীর লিস্ট নিয়ে এসেছি। রজনী বেগমের মুখে এমন কথা শুনে সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। তোহফা কি করবে বুঝে উঠতে পারে না। সে সেখান থেকে চলে যেতে চাইলে নামির তাকে আটকায়। আম্মা, আপনাকে তো বলা হয়নি একটা বিষয়। আমরা ভেবেছিলাম আপনি ফিরলে বলবো। তোমরা আবার কি লুকালে আমার থেকে? নাকিব ভাই বিয়ে করেছে, এই যে আমাদের ভাবি, মানে নাকিব ভাইয়ের স্ত্রী। নামির তোহফার হাত টেনে রজনী বেগমকে দেখিয়ে বলে, কি বলিস? নাবিক বিয়ে করেছে? এটা অসম্ভব। আমি ওরে রাজি করাতে পারলাম না, তোরা কিভাবে রাজি করালি? এই মেয়েটারেও বিয়ে করেছে, বিশ্বাস হয় না। তোহফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার ভীষণ অপমানবোধ কাজ করছে। নাকিব ভাই নিজে পছন্দ করে বিয়ে করেছে। রজনী বেগম বসা থেকে উঠে তোহফার সামনে দাঁড়িয়ে তোহফাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। খারাপ না, মেয়ে সুন্দর। এখন দেখার পালা কাজ কতটুকু জানে আর পরিবার কেমন। রজনী বেগমের এমন কথাই সকলে চুপ হয়ে যায়। রজনী বেগমের রুমের লক খুলে লিজা পুরো রুম পরিষ্কার করে দেয়। রজনী বেগম রুমে প্রবেশ করে তার পিছনে নামির ব্যাগ নিয়ে আসে। নিচ তলায় তোহফাকে যেই রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমের পাশের রুমটাই রজনী বেগমের। সিঁড়ি দিয়ে উঠানামা করতে সমস্যা হয়, তাই নিচতলায় তিনি থাকেন। রজনী বেগম এসে নিজের রুমের বিছানায় বসে। নিশাত এসে তার এক পাশে আর নামির এসে আরেক পাশে বসে। রাফি রুমে থাকা চেয়ার টেনে বসে। পারভিন শেখ রুমের দরজায় এসে দাঁড়িয়ে উসখুস করছে। নাসিরউদ্দিন শেখ নিজের রুমে চলে গেছে। আম্মা, কিছু লাগবে আপনার? লাগলে আমি চেয়ে নিব, তুমি যাও। নাতবউ আছে, এখন থেকে ওরে লাগবে, তোমাকে লাগবে না। রজনী বেগমের এমন কথায় পারভিন শেখ আহত হয়। থমথমে চেহারা করে সেখান থেকে সরে যায়। সিঁড়ি বেয়ে উপরে যেতে গিয়ে কি মনে করে রান্নাঘরের দিকে যায়। তোহফা চা বানাচ্ছে রান্নাঘরে। লিজা আর খুশি বেগম অন্য কাজ করায় ব্যস্ত। চায়ে চিনি বেশি দিও, আম্মা চিনি খায় অনেক। তোহফা মাথা নাড়ায় পারভিন শেখের কথায়। চামচ তুলে চিনি দিতে নিলে পারভিন শেখ এসে হাত থেকে চামচ কেড়ে নেয়। এতটুকু চিনিতে হবে না উনার, আর একটু দিতে হবে। পারভিন শেখ আরেক চামচ চিনি চায়ের পাতিলে দিয়ে দেয়। তোহফা কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়, যেহেতু সে জানে না রজনী বেগম কেমন মিষ্টি খায় চায়ে। চা হয়ে আসলে কাপে ঢেলে নেয় তোহফা। ট্রেতে করে কাপটা নিয়ে রজনী বেগমের রুমের দিকে যায়। পিছন পিছন পারভিন শেখও আসে। রুমে প্রবেশ করে চায়ের কাপটা রজনী বেগমের হাতে দেয় তোহফা। ভাবি, আমার চা এনে দিচ্ছি। থাক, এখন লাগবে না, পরে খাবো না। রজনী বেগম চায়ের চুমুক দিয়ে চোখ মুখ কুচকে ফেলে। এই তোমার চা বানানোর নমুনা? চায়ে এত চিনি দেয় কেউ? শরবত বানাচ্ছে চায়ের জায়গায়। পারভিন শেখ দরজায় দাঁড়িয়ে সবটা দেখছে। সে জানতো রজনী বেগম একদম চিনি খান না চায়ে, তারপরও ইচ্ছে করে চায়ে বাড়তি চিনি দিয়েছেন।
অপেক্ষা করছেন তোহফা কি বলে সেটার। তোহফা এখন তার নাম নিলেই সে একটা ঝামেলা করবে বলে ভেবে রেখেছে। দুঃখিত, আমি আসলে চিনির পরিমাণটা জানতাম না কতটুকু আপনি খান। আমি একটু বেশি চিনি খাই তো, সেটাই দিয়েছি। আপনি বসুন, আমি আবার চা বানিয়ে দিচ্ছি, সময় লাগবে না। তোহফার কথা শুনে পারভীন শেখ প্রচণ্ড অবাক হয়। তিনি তোহফার কাছ থেকে এমন উত্তর মোটেও আশা করেননি। আর চা বানাতে হবে না, চা বুঝে গেছি, এখানে বসো। নামির রজনী বেগমের পাশ থেকে উঠে তোহফাকে জায়গা দেয় বসতে। তোহফা এসে রজনী বেগমের পাশে বসে। রজনী বেগম বসা থেকে উঠে নিজের সাইড ব্যাগ খুলে চাবি বের করে তা দিয়ে আলমারি খুলে একটা বাক্স বের করে। তুমি নতুন বউ, অথচ তোমার শাশুড়ির এত গয়না থাকা সত্ত্বেও তোমার শরীরে স্বর্ণের এক টুকরো নেই। যত যাই হোক, নাবিক তোমাকে পছন্দ করে বিয়ে করেছে, না চাইলেও তুমি এখন এ বাড়ির মেজ ছেলের বউ। এই বক্সটা খোলো, এটা আমি নাবিকের বউয়ের দিব বলে রেখেছিলাম। কথাগুলো বলে রজনী বেগম তোহফার হাতে একটা বাক্স দেয়। আমার কিছু লাগবে না, ঠিক আছে, আমি এসব চাই না। আপনার একটু ভালোবাসা দিলেই হবে। তোহফার কথা শুনে রজনী বেগম তোহফা থেকে চোখ সরিয়ে দরজার দাঁড়িয়ে থাকা পারভীন শেখের দিকে তাকায়। এবার আমি বুঝলাম নাবিক কেন এই মেয়েকে বিয়ে করেছে, শেখো কিছু এই মেয়ের থেকে। রজনী বেগম পারভীন শেখকে বলে। কথাগুলো শুনে পারভীন শেখের মেজাজ খারাপ হয়ে যায়। সেখানে আর না দাঁড়িয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। রাখো এটা, না হলে নাবিককে আরেকটা বিয়ে করিয়ে সেই বউকে এগুলো দিয়ে দিব। রজনী বেগমের কথা শুনে তোহফা বাক্সটা নেয়। খোলো এটা। তোহফা বাক্স খুলে দেখে সেখানে এক সেট হার আর তার সাথে দুল রয়েছে। এক জোড়া চিকন বালা আর আরেক জোড়া দুলও আছে। রজনী বেগম বালা জোড়া বের করে তোহফার হাতে পরিয়ে দেয়। এই দুল জোড়া পরে নিও, একটু গয়না না পরলে বিবাহিত মনে হয় না। নতুন বউ তুমি, সবসময় সেজে গুজে থাকবা। রজনী বেগমের কথায় তোহফা মাথা নাড়ায়। ভাবি চলো আমরা একটু দাদিকে বিশ্রাম নিতে দিই। তুমি হাত মুখ ধুয়ে আমাদের ডাক দাও। নিশাত তোহফার হাত ধরে রজনী বেগমের রুম থেকে বের হয়। তোহফা রুমে ঢুকে নিশাত দরজা আটকে দেয়। শোনো, দাদি কিন্তু অনেক ব্যক্তিগত প্রশ্ন করবে, তুমি সব সত্য বলবা না। আর দাদির কোনো কথায় মন খারাপ করবা না। মেজো ভাইয়া দাদিকে অনেক ভালোবাসে, তাই দাদি কখনো কিছু বলে ভুলেও সেটা মেজো ভাইয়ার কাছে বলবা না, তাহলে সে অনেক রাগ করবে। মা আর দাদির মধ্যে সাপে নিয়লের সম্পর্ক, তোমাকে চলতে হবে দুজনকে ম্যানেজ করে। তোমার মতো ননদ পাবো কখনো স্বপ্নেও ভাবিনি। থাক, এইসব পরে হবে, আগে যেটা বললাম মাথায় রেখো। নিশাতের কথায় তোহফা মাথা নাড়ে। নিশাত দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। গহনার বাক্সটা রেখে তোহফাও রান্নাঘরের দিকে যায়। পারভীন শেখ রান্নাঘরে রান্নার সব আয়োজন করছে। লিজা আর খুশি বেগম তাকে সাহায্য করছে। তোহফা এসে তাদের সাহায্য করতে শুরু করে। পারভীন শেখ তোহফাকে দেখেও কিছু বলে না। কিবের পছন্দের সব খাবার পারভীন শেখ রান্না করছে। রজনী বেগম সবকিছুতে খুঁত ধরে, তাই পারভীন শেখ সেভাবেই কাজ করছে যাতে ঠিকঠাক সব হয়। আরে ভাবি, কানের দুলটা তো সুন্দর, আবার হাতের চুড়িও পরছেন, এগুলা স্বর্ণের? কে দিল? দাদি দিল। এখন আপনার নতুন বউ লাগতেছে। অবশ্য নাকে একটা ফুল হইলে একদম দেখে যে কেউ বলবে আপনি বিবাহিত। তোকে না বললাম জলদি মাংসটা ধুতে? তুই কাজ রেখে দুনিয়ার সকল আলাপ করা শুরু করলি, জলদি কর। ধমক খেয়ে লিজা চুপচাপ কাজ করতে থাকে। তোহফাও আর কিছু বলে না। রান্না প্রায় শেষের দিকে, তখন তোহফাকে রজনী বেগম ডেকে পাঠায়। হাত ভালো করে ধুয়ে ওনাটা মাথায় দিয়ে তোহফা বসার ঘরের দিকে যায়। বসার ঘরে রজনী বেগম বসা, তার পাশে সোফায় রাফি আর নামির গেমস খেলছে। তোহফা এসে মাথা নিচু করে রজনী বেগমের সামনে দাঁড়ায়। রজনী বেগম ইশারায় তাকে পাশে বসতে বলে। তোহফা আস্তে ধীরে এসে রজনী বেগমের পাশে বসে। তোমার বাবা মাকে কালকে আসতে বলবা, আমি দেখা করব। রজনী বেগমের কথা শুনে নামির গেমস খেলা বন্ধ করে তার দিকে তাকায়। তোহফা কি বলবে খুঁজে পায় না। দাদি, পরীর তো বাবা মা নেই। কি বললি? এই মেয়ে তাহলে অনাথ? তাহলে তোমার পরিবারে কে আছে? ওর পরিবারে কেউ নেই। তুই চুপ, তোরে জিজ্ঞেস করছি। এই মেয়ে তোমার মুখ নেই, কথা বলতে পারো না? রজনী বেগম তোহফাকে ধমকে জিজ্ঞেস করে। আমার জন্মের পর একবারই সিঁড়িতে কেউ আমাকে রেখে যায়। এই বাসার ভাড়াটিয়ারা আমাকে নিয়ে অনাথ আশ্রমে রেখে আসে। সেখানেই বড় হয়েছি আমি। 18 বছর পর্যন্ত সেখানেই ছিলাম। এরপর সেখানে আর থাকার নিয়ম নাই, তাই সেখান থেকে বের হয়ে চাকরি নেই, পাশাপাশি পড়াশোনা করতাম। তোহফা কথাগুলো বলে চুপ হয়ে যায়। তোহফার কথা শুনে রজনী বেগমের চেহারার রং পাল্টে যায়। গেমস খেলা রেখে রাফিও তোহফার দিকে তাকায়।
পড়াশোনা কত দূর করেছো? গ্র্যাজুয়েশন শেষ করেছি, পলিটিক্যাল সায়েন্স। মন খারাপ করবে না, এখন থেকে এই বাড়ির সকলে তোমার পরিবার। রজনী বেগম তোহফার মাথায় হাত রেখে বলে। রজনী বেগমের কথা শুনে তোহফা আলতো হাসে। রাত বাজে 11টা। ইতিমধ্যে নাকিবকে পারভিন শেখ কল দিয়ে বলেছে জলদি ফিরতে, কিন্তু সকলকে সামনে দেরি হয়ে গেল ফিরতে। হাসান গাড়ি চালাচ্ছে আর পিছনের সিটে বসে নাকিব ফোনে সকলের শুভেচ্ছা বার্তাগুলো দেখছে। ভাই, কালকে থেকে তো আপনার সিকিউরিটি নিয়ে বের হওয়া লাগবে। এভাবে শুধু আমরা দুজন বের হলে সমস্যা। এমনিতে আপনার শত্রুর অভাব নেই, এখন তো আনাচে কানাচেতে থেকে আরও শত্রু বের হবে। এত ভয় নিয়ে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে কলিজা লাগে। সিকিউরিটি থাকলেও যে আমি বেঁচে যাব তার তো কোনো নিশ্চয়তা নেই। মৃত্যু যখন ভাগ্যে লেখা আছে তখনই হবে। আগে নিজের কথা না ভাবলেও এখন ভাবা উচিত। বিয়ে করেছেন, এখন তো আর আপনি একা না, তৌফার কিন্তু আপনি ব্যতীত কেউ নেই। তাই আপনাকে নিজের জন্য না হোক তৌফার জন্য হলেও নিরাপদে থাকতে হবে। হাসানের কথা শুনে নাকিব ভাবনায় ডুবে যায়। বড়জন কই? বাড়িতে তো ফেরেনি। মুশতাকা ভাই শুনলাম এক হোটেলে আছে, কি করতেছে সেটা তো আর বিস্তারিত বলতে হবে না, আপনি তো জানেনই। বাড়ির গেটের সামনে এসে দারোয়ান গেট খুলে দেয়। হাসান ড্রাইভ করে ভেতরে গাড়িটা নিয়ে যায়। গাড়িটা ভেতরে গেলে দারোয়ান গেট লাগিয়ে দেয়। হাসান গাড়ি থামালে নাকিব গাড়ি থেকে বের হয়ে বাড়ির সদর দরজার দিকে যায়, আর হাসান চলে যায় গ্যারাজে গাড়ি পার্ক করতে। বাড়ির ভেতরে প্রবেশ করলে সোফার দিকে নজর যায় নাকিবের। এগিয়ে যায় সেখানে। নাসিরউদ্দিন শেখ, রজনী বেগম, রাফিয়ার নামির সোফায় বসা। নাকিব এসে সিঙ্গেল সোফায় বসে। হুট করে নাকিবকে দেখে সবাই চমকে যায়। কেমন আছো দাদি? ছেলেমেয়ের বাড়িতে কেমন বেড়ালা? তোর ফুপু তো অসুস্থ, ওর বাসায় গিয়ে তো আমিও অসুস্থ হয়ে গেছি। কিরে রাফি, একা এলি, চাচিকে আনলি না? মা গিয়েছে তার বাবার বাড়িতে, আমি এলাম তোমার বিজয়ের মিষ্টি খেতে। রাফি ভাই রাজনীতি করতে চায়। আগে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখ, তারপর রাজনীতি। এখনও তো কোথাও গেলে চাচির থেকে তোর অনুমতি লাগে। না ভাই, এবার যদি চাকরি না পাই সত্যি রাজনীতিতে যোগ দেবো। আমার কাছে একটা চাকরির অফার আছে। কি চাকরি ভাই? বাড়ির সিকিউরিটির। নাকিবের উত্তর শুনে সবাই জোরে হেসে